গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন, বললেন জামায়াত আমির। জানাবো সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ড ভ্যান চাপায় ডাকাত নিহত। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন, বললেন জামায়াত আমির। শামীম ওসমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন। তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি লুট করে বিদেশে পাচার করেছেন তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই টাকা জনগণের উন্নয়ন কাজে ব্যয় করতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জের মানুষ এতদিন অনেক কষ্টে ছিল। এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। আমাদের তৎকালীন জামায়াতের আমির ছিলেন গোলাম আজম। তার বিরুদ্ধে এই শহরের এক গডফাদার নারায়ণগঞ্জের সড়কে 72 ফিট লম্বা ব্যানার টাঙিয়েছিল। তাতে লেখা ছিল, নারায়ণগঞ্জে গোলাম আজমের প্রবেশ নিষিদ্ধ। ডিসি এসপির উপস্থিতিতে গডফাদার শামীম ওসমান বলেছিলেন, আমার বিরুদ্ধে খুনের অগ্রিম মামলা করে রাখেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আজম সাহেব মারা যান। তিনি আরো বলেন, গডফাদারের সুযোগ হয় নাই, আজ তিনি কোথায়, নারায়ণগঞ্জে নেই। এত অহংকার ভালো না, দাম্ভিকতা ভালো না। সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না, তাহলে দুনিয়াতেই তার করুণ পরিণতি ভোগ করতে হয়। এছাড়া আখিরাতে তাকে শুলে চড়াবেন আল্লাহ, যেটা হবে আগুনের মহাকুণ্ড। তাই বলি, তওবা করুন, মানুষের মতো মানুষ হন। জামাত ইসলামের আমির বলেন, গত 54 বছরে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল, আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল। তারা বিভক্তি শুরু করেন পাহাড়িদের দিয়ে, আর ঘোষণা দিয়ে বলেন, আমরা সবাই বাঙালি, কিন্তু এটা নিয়ে পাহাড়ি প্রতিবাদ করেন। তখন থেকে এই যে বিভক্তি শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে, এখনো ওইখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। তারা এখন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়াচ্ছেন। এই বিভক্তি যতদিন থাকবে ততদিন এ জাতির মধ্যে একটা একতা সৃষ্টি হবে না, যা দেশের মানুষ গত 53 বছর প্রত্যক্ষ করেছেন। সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ড ভ্যান চাপায় ডাকাত নিহত। সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ড ভ্যান চাপায় এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। রাত 3টার সময় চাঁদপুরের কচুয়া সাচার গৌরীপুর সড়কের শিমুলতলী মোড়ের উত্তর পাশে বটতলায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্যের নাম মহসিন হোসেন। তিনি কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর ভিটিকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, ঢাকার নবাবপুর থেকে কচুয়াগামী স্পর্শ এন্টারপ্রাইজের একটি কাভার্ড ভ্যান কচুয়া বাজারের ব্যবসায়ীদের মালামাল নিয়ে আসছিল। শিমুলতলী বটতলা নামক স্থানে এলে সংঘর্ষ ডাকাত দল গাছের গুড়ি ফেলে গতিরোধের চেষ্টা করে এবং চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে চালক কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে রাস্তায় উল্টে যায়। এতে এক ডাকাত সদস্য গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পরেই কচুয়া থানার টহল পুলিশ এসআই আনোয়ার হোসেন গাড়িতে আটকে পড়া চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। ভোরবেলায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় কাভার্ড ভ্যান, গাছ কাটার করাত, গাছের গুঁড়ি জব্দ করা হয়। কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতির জন্য সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয় এবং চালককে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার দিন টহলরত পুলিশের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে 5ই আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন, আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে 5ই আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ যে দাবি উঠেছে, আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে, যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কি হবে এই বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা।
সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন, 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। একটি গণঅভ্যুত্থান যারা ঘটায়, পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে গণঅভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায়। তিনি বলেন, 90-এর গণঅভ্যুত্থানের পরেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এই বিষয়গুলো বিবেচনা করেই যারা স্বৈরাচার হটানোর আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন তারা একটি দল গঠনের চিন্তা করেছে। তাছাড়া 5ই আগস্টের পর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যায়নি। আসিফ মাহমুদ বলেন, বর্তমানে তাদের ভেতরেও রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে। এই শক্তিটাকে সংহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দল গঠনের সিদ্ধান্ত হলেও এই দলের কোনো নাম এখনো চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে নতুন দলটির আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে এখনো পর্যন্ত জানতে পেরেছি। ছাত্রদের নতুন দলের সরকারের কোনো প্রতিনিধি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের নীতিগত অবস্থান হলো, বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, সেক্ষেত্রে তাদের সরকারে থাকাটা ঠিকই হবে না। কেউ যদি সেই প্রক্রিয়ার সঙ্গে যায় তো অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে অবশ্যই সেখানে যাবে, কারণ এই সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি দেশের সংস্কার এবং ফ্যাসিস্টদের বিচার কাজ শেষ করার দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের কনফ্লিক্ট যেন তৈরি না হয় সে বিষয়টি সর্বোচ্চ সতর্ক থেকে সব সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে তিনি থাকবেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি ভাবিনি, কিছু বিষয় পর্যালোচনা করেছি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবেন। সরকার চায় সংস্কার, রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন। এক্ষেত্রে বিষয়ে দুইটি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না, মোটেই সাংঘর্ষিক নয়। এই বিষয়গুলোর পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে। এই প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার স্পষ্ট একটি ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে ক্ষমতা এসেছে। 5ই আগস্টের পরে মানুষের মধ্যে এই মনোভাবই ছিল যে কোনো একটি রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় তবে সেও ওই একই গতানুগতিক ধারায় কাজ করবে। তবে এসব বিষয়ে অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারও ফেস করেছে, কারণ সমাজের প্রত্যেকটি কাঠামোতেই স্বৈরাচারের দোষরা রয়ে গেছে। আসিফ মাহমুদ সংস্কার কমিশন থেকে যে 6 প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রসঙ্গ টেনে বলেন, এই রিপোর্টগুলো যথাযথ স্টেক হোল্ডারের কনসালটেশনের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাঠ তৈরি হতে পারে। তিনি আরো বলেন যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সময় বলে আসছিল বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয়, তারা এখন আবার একই বিদ্যমান কাঠামোতে নির্বাচনের কথা কোন গ্রাউন্ড থেকে বলছে এটা আমার কাছে স্পষ্ট নয়, সেটাও তাদেরকে স্পষ্ট করতে হবে। একই সংবিধান আইন কানুন রেখে নির্বাচন করলে এটা স্বৈরাচার